আমরা দেখেছি বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তা আছে 23 জনের নাম তালিকায়। তো তার মধ্যে সাবেক ডিজিএফআই ডিজি আছে 5 জন। আসলে এটা আপনি কি মনে করেন যে আর্মির জন্য, একটা সেনাবাহিনীর জন্য এটা কতটা কাঙ্ক্ষিত বলে আপনি মনে করেন? অনাকাঙ্ক্ষিত বা একটা লজ্জার বিষয়? না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং জাতীয় নিরাপত্তার প্রতিও বড় ধরনের হুমকি। তবে ফেসিজম যেখানে সৃষ্টি হয় সেখানে এই ধরনের কনসিকোয়েন্স, এই ধরনের একটা সিচুয়েশন অনিবার্য ফল। কারণ ফেসিজম তো এই যে হ্যান্ডস গুলোর মাধ্যমে করে, তারা অনেক সময় বাধ্য হয়ে করে, অনেক সময় ইন্টেনশনালি একটু বেশি করে, কেউ একটু কম করে, কেউ একটু বেশি করে। সো জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি কেন? আপনি দেখেন যে একটা দেশের ডিজিএফআই একটা টপ ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, এনএসআই একটা টপ ইন্টেলিজেন্স অর্গানাইজেশন। এনএসআই হচ্ছে জাতীয় গোয়েন্দা সংস্থা, আর ডিজিএফআই হলো ডিফেন্স মিনিস্ট্রির গোয়েন্দা সংস্থা। সো ওভার দ্য পিরিয়ড অফ টাইম আপনার সরকার প্রধানরা এনএসআরসি এ বেশি ডিপেন্ড করে ডিজিএফ এর উপরে, আমরা দেখেছি সেটা। তো এখানে যাদের নামে ওয়ারেন্ট হয়েছে এর সবাইকে অলমোস্ট চিনি আমি, যেহেতু আমি চাকরি করেছি, একই টাইমে অনেকের সাথে চাকরি করেছি, এবং তাদের ইনস এন্ড আউট আমার অনেকের জানা রয়েছে। তবে আমার একটা সন্দেহ হয়েছে যে এখানে যাদের নাম আসছে এরা অনেকেই জড়িত, দেয়ার ইজ নো ডাউট। কিন্তু দুই একজন হলেও ভিকটিম অফ দ্য সার্কামস্টান্সেস হয়েছে কিনা সেইটা আমরা ভবিষ্যতে দেখবো। যেমন আমি বলি, ঘটনাকালীন সময়ে যারা ডাইরেক্টর ছিল এরকম অনেক এখানে নাই, যে পিক আপ করছে। সে ফর এক্সাম্পল আমাকে গুম করেছিল জেনারেল আকবর, তার অন্য ইসে তার অরেন্টটা দিয়েছে, কিন্তু ওই সময় আমার নাম একজন ব্রিগেডিয়ার ছিল, ডাইরেক্টর আইএবি। 7টা ডাইরেক্টর আছে ডিজিএফআই, এই ডাইরেক্টর আইএবি সে আমাকে 11 ঘন্টা নিয়ে গুম করে রাখছিল, তার নাম তো আসে নাই। যে জেআইসি বলে জয়েন্ট ইন্টারগ্রেশন সেল, সেই সেলের ওয়াইসি ছিল অথবা সেই সেলের দায়িত্বপূর্ণ অফিসার ছিল, সেরকম লোকের নাম এখানে নাই। আমরা পার্সোনাল নলেজে আমরা জানি এখানে এক ডাইরেক্টর থেকে আরেক ডাইরেক্টরের কোনো নিয়ন্ত্রণ নাই। আবার অনেক ডাইরেক্টর যারা অন্য একটা ডাইরেক্টর যারা করছে, এই যে হাসিন স্যার, কর্নেল হাসিন, তাকে তো পিক আপ করছে ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো, আইএবি। তো এইখানে আসছে কি সিটিআইবি, এইরকম 2-3 জন ডাইরেক্টরের নাম আসছে। তো এইগুলা সঠিক তদন্ত হয়েছে বলে আমার সন্দেহ রয়েছে। সেই জন্য আইনের একটা কথা আছে, আমরা অবশ্যই গুমের বিচার চাই, কিন্তু আইনের একটা কথা আছে, 10 জন অফেন্ডারও যদি সাজা না হয়, কিন্তু একজন ইনোসেন্ট লোককে সাজা দেওয়া যাবে না। তো এইটা আমার পার্সোনাল নলেজ থেকে আমি বললাম। এখানে যাদের নাম আসছে এর মেজরিটি এখানে কোনো না কোনো ভাবে জড়িত ছিল। তবে এরকম সিচুয়েশন হয়েছে যে মনে করেন যে কাউকে ওখানে পোস্টিং দিয়েছে, সে যদি ওখানে পোস্টিং না যাওয়ার অপশন, মানে বলতে পারে যে আমি এই দায়িত্ব পালন করব না, খুব কম 2-1 জন এরকম করেছে। এখন এখানে মনে করেন পোস্টিং হয়েছে, সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী যেখানে পোস্টিং দেবে সেখানে যেতে বাধ্য, কিন্তু সে জানলো যে এখানে এই লোকগুলো আছে, ইলিগালি ডিটেইনড আছে, তো তার ক্যাপাসিটিতে ছিল না তাদেরকে মুক্তি দেওয়ার। এখন সে হয়তো তার ডিজি পর্যন্ত যেতে পারে যে এদেরকে মুক্তি দেন, ডিজি যে ছিল ডিজি, তারও তো মুক্তি দেওয়ার ক্যাপাসিটি নাই, কারণ এগুলো সব বন্দী হয়েছে তারেক সিদ্দিকী আর শেখ হাসিনার নির্দেশে। তো এরকম সিচুয়েশন আছে। আমি ব্যক্তিগত নলেজে জানি এই ঘটনা ঘটার পরে তার পোস্টিং হয়েছে, সে কাউকে পিক আপও করে নাই, কাউকে মুক্তি দেওয়ার ক্যাপাসিটিও তার ছিল না। তো এইখানে এইটা নিশ্চয়ই আদালত দেখবে জিয়া, এবং এইখানে অন্য ডাইরেক্টর যারা সত্যিকারে অপারেশন করছে, যারা কমিশন অফ দ্য অফেন্স কমিশন যে করেছে, এইরকম অনেকের নাম এখানে আসে নাই। এর ভিতরে একজন হইলো ওই যে 15 লং কোর্স, আপনারা বুঝবেন কিনা, এমএসপিএম ছিল, এই যে তার নাম সরোয়ার, তার নাম আমরা এখানে দেখতেছি না।
সে গুম করেছে। এরকম আরো সাজেদ, ব্রিগেডিয়ার সাজেদ নামে একটা 25 রং করছে, মাহবুবুল্লাহ গিনির ভাই 7 বছর ডিজিএফআইতে চাকরি করছে, সমস্ত গুম খুনের সাথে সে জড়িত। এই সাজেদ, তার নাম তো এখানে আসে নাই।